মাস আছে ইলেকশন, আপনি অস্ত্র দিলেন, আমি অস্ত্র চালানো শিখবো না ভোট চাইতে যাব? নিরাপত্তার স্বার্থে এক হাতে অস্ত্র থাকবে আর এক হাতে ভোট চাবে, এটা কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না। আমার যদি এই 1.5 বছরে একটা ভালো কাজ করে শিবির, তার একটা কাজ করছে শিবিরের ডাকসুর ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টারে সামনে দাঁড় করায় রেখে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। ভোট না দিলে এলাকায় থাকতে পারবে না, সব আগুন দিয়ে পুরো এরকম ধমক দিয়ে ভোট চাওয়ার লোক আছে না বাংলাদেশ? ইতিহাস নাই, দেখেন নাই যে ভোট চায়, এরা লোভ দেখে ভোট চায়। এখন এটা চায়, এখন আবার শুনতেছি যে প্রার্থীদেরকে নাকি সবাইকে নিরাপত্তার স্বার্থে অস্ত্র দেওয়া হবে। সবাই যদি অস্ত্র নিয়ে যায় তখন তার নিরাপত্তার স্বার্থে এক হাতে অস্ত্র থাকবে আর এক হাতে ভোট চাবে, এটা কী অবস্থা হবে আমি বুঝতে পারছি না। ডাইনাতে অস্ত্র, তার নিরাপত্তা, বাম হাতে ভোট চাবে। এখন ভোটার দেখবে কি অস্ত্র হাতে আসছে ভোট চাইতে। সালাটা যদি ঝিলঝিলা থাকে যে এই পাশ থেকে সব দেখা যাচ্ছে তুমি কারে ভোট দিচ্ছ, তাহলে কি হবে ভাই? কাজে ভোট চাওয়ার যার যার টেকনিক, আমরা টেকনিকটা নিয়ে আলোচনা করতে পারি, আমরা এটা নিয়ে আলোচনা করতে করতে মানুষকে বুঝাতে পারি যে এই যে করতেছে এটা কিন্তু একদিনের দৃশ্য। আপনারা কিন্তু প্রতি বছর ওমরায় পাঠাবে না, ওমরা পাঠাবে একজনকে, পাঠাবে বাকি সবাইকে ভোট টোট নিয়ে পরে আর আপনি পাবেন। এটা যদি আপনি বুঝাইতে পারেন আপনি পাল্টা, এটা তো একটা স্ট্র্যাটেজি, যার যার স্ট্র্যাটেজি। এখন নির্বাচন কমিশন কিছু কিছু মানে নিয়মকানুন করে দিচ্ছে, ওটাকে আমি বলি বজ্র আটনি ফাস্ট্যাগেরও আর কি, যে 10 টাকার বেশি খরচ করতে পারবে না ভোটার পিছু। এখন উমরা করতে যদি 10 টাকা যদি উমরা হয়, অসুবিধাটা কী? হোক, প্রবলেম তো নাই কিছু। এখন এইগুলো হচ্ছে বাংলাদেশে, যেখানে অশিক্ষার পরিমাণটা বেশি সেখানে এগুলো হতেই থাকবে। এখন আপনি অন্যদেরকে শিক্ষিত করেন, বই পদ্ধতিতে শিক্ষিত করা দরকার নেই, জ্ঞান দিয়ে শিক্ষিত করেন, বোঝান যে এইটা আসলে ভোট পাওয়ার কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। আর আপনি শিখাতে পারবেন না, খেলে হাহুতাশ করবেন, এটা আবার ঠিক না। শিখান আপনি, কিন্তু অতটুকু করবে, আপনি আজকে না করবেন লুকে লুকে করবে। আর মসজিদে ডাকবে, ভাই আসেন নামাজ পড়ি, এখন এরা আপনি বলতে পারবেন যে কেন ডাকলো? এখন ওই যাইছে বলবো আল্লাহর পথে আসেন, সবাই তো আল্লাহর পথে যাইতে চায়। এইগুলো যার যার টেকনিক। চাকরি, যে মনিয়াপা যেটা বললেন যে চাকরির নিশ্চয়তা দিয়েও ভোট চাওয়া হচ্ছে, চাকরির নিশ্চয়তা দিয়ে যদি ভোট চাওয়া হয় তাহলে তো বেকারত্ব কমে যাবার, এটাও তো একটা ইতিবাচক দিক হতে পারে। এটা ভালো বলছেন। হ্যাঁ, প্রতিযোগিতার বালাই নাই, যে যোগ্য তার চাকরি পাওয়ার কোনো রকম এসুরেন্স নাই। শুনেন, যে যোগ্য পরীক্ষার কোনো চিন্তাই নাই। আচ্ছা আপা, যোগ্যতা ভাবে কি সবকিছু হয়? এই যে এত বড় আন্দোলন করে একটা সরকার বসাইছেন, এই সরকারের উপদেষ্টা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যোগ্যতার বিচার হয়েছে? যোগ্যতার বিচার হয়েছে বলেন আপনি? আমি অত বুঝি না, আমরা কথা বলি, আমরা যদি আমাদের টিআরপি যদি শোনেন, আমাদের টিআরপি যদি না বাড়ে টেলিভিশন আমাদের ডাকবে? বলেন, তাহলে এখানে যোগ্যতা আছে না? এখানে যোগ্যতা আছে। তাহলে পাগল হোক নিজের বুদ্ধি। এই যে আপনাকে ডাকে, এটা তো 2000 টাকা 3000 টাকার কাম, আর যে উপদেষ্টা হয় এটা তো 2000-3000 কোটি টাকার কাম। আপনাকে বুঝতে হবে বড় কাজগুলো এইভাবে হয়। আমার পাশের বাড়ির লোক, যেমন একজন উপদেষ্টা আছে, ওনার জীবনে একমাত্র সাফল্য হলো আমার বিবেচনায়, ওনার বাড়ির চিটাগাঙে উনি হলো গিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে একটা সমিতি করছিল। ডক্টর ইউনূসের নাম নিয়ে একটা সমিতি করছে, একটা সোসাইটির মতো করছে, ডক্টর ইউনূসের সমিতি, নামটা এই মুহূর্তে মনে নাই। ওই সমিতি উনি ছিল উদ্যোক্তা এবং প্রধান, এই যোগ্যতা উনি হয়েছেন, উপদেষ্টা হয়েছেন। আরেকজন ইউনূস সাহেবের ওয়াইফের ডাক্তার ছিলেন, পার্সোনাল ডক্টর, ওই যোগ্যতা উপদেষ্টা হয়েছেন। আরেকজন এইভাবে হচ্ছে, এভাবে হয়েছে। আমি জীবনে কোনোদিন অস্ত্র চালাই নেই। আমারে আপনি 2 মাস আছে ইলেকশন, আপনি অস্ত্র দিলেন, আমি অস্ত্র চালানো শিখবো না ভোট চাইতে যাব, নাম্বার 1। নাম্বার 2, আমরা যে প্রথম থেকে বলতেছি 4-5 মাস আগে থেকে যে থানাগুলা লুট হয়েছে, লুটের অস্ত্রগুলা এখন পর্যন্ত আসে নাই সব। এই লুটের অস্ত্র, লুটের গোলা বারুদ একটা দুইটা না, লাখো 6 লাখের উপরে সেই গোলা বারুদ আসে নাই। আপনার এটা ট্রানজিট পয়েন্ট, অস্ত্রের হোক সোনার হোক ট্রানজিট পয়েন্ট, সেখানে সব সময় আসতেছে, কোনো ইলিগাল অস্ত্র ধরপাকড়ে ধরা পড়ছে না। সবাই জানে, গোয়েন্দা সংস্থা জানে না কার কাছে অস্ত্র আছে, কিন্তু ধরছে না। আর্মিরা যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিছে তারা জানে না, তাদের কাছে লিস্ট নাই কোথায় কি থাকতে পারে, তারা যাচ্ছে না। আপনার এদেরগুলা বের করতেছেন না। আপনি এখনও বলতেছেন, আপনি এখন পর্যন্ত 6 মাস আগে ইলেকশনের যাদের বৈধ অস্ত্র জমা দিতে হয়, আপনি কয়জনের বৈধ অস্ত্র জমা দিচ্ছেন? আপনি সেই দিন যে পদত্যাগ করলো আপনার উপদেষ্টা, 2টা অস্ত্র, তার 2টা অস্ত্র কি একজন উপদেষ্টা ইলিগালি 2টা অস্ত্র নিয়েছে? আচ্ছা, নিল উপদেষ্টা হিসেবে, তার বয়সে না কুলাইলেও নিল।
এখন যে সে সাধারণ মানুষ, একটা অস্ত্র কি জমা দিছে? আমি পড়ি নাই, তো একটা অস্ত্র তো সে জমা দেয় নাই। সো এই জায়গাগুলায় আপনার অস্ত্রের ঝনঝনানির বাইরে এত, এরপরে যদি আপনার 5 জন করে যদি ধরি, 300, 3 5 1500 ক্যান্ডিডেট, আমি 5 জন করে মিনিমাম ধরলাম এক একটা আসনে, 1500 অস্ত্রের আপনি লাইসেন্স দিচ্ছেন, যে লাইসেন্সে অস্ত্র থাকবে একজনের হাতে আর অস্ত্রের লাইসেন্স হবে আরেকজনের হাতে। তাহলে আপনার কি হতে পারে? আপনি একবার চিন্তা করছেন আপনি অস্ত্রের উপরে বসে থাকবেন? বিদেশে অস্ত্রের লাইসেন্স লাগে না, কিন্তু তারা অস্ত্র কিভাবে চালনা করতে হয় এবং কখন চালনা করতে হয় নিজেকে ঠান্ডা রেখে করে। আর বাংলাদেশের মানুষ যদি একটা গুলি সামনে পায়, সে কিভাবে ব্যবহার করতে হয় ওইটাও ভালো মতো জানে, একজনকে মাইরা ওইটা ব্যবহার করে। তাহলে আপনি বলেন যে এত অস্ত্রের ঝনঝনানির মধ্যে আপনার এই চিফ অ্যাডভাইজার সহ অ্যাডভাইজারিং কমিটি বোর্ড, তারা কি আদৌ নির্বাচন চায়, না আদৌ অস্ত্রের ঝনঝনানির উপর বাংলাদেশ ঝরঝর করে ভেঙে পড়ুক সেটা চায় বলেই কি বলেছে যে ঐতিহাসিকভাবে নির্বাচন হবে? এটারে কি ঐতিহাসিক নির্বাচন বলে? জামাত যদি এই 1.5 বছরে একটা ভালো কাজ করে, শিবির তার একটা কাজ করছে, শিবিরের ডাকসুর ভিপি স্বরাষ্ট্র উপদেষ্টারে সামনে দাঁড় করায় রেখে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ওটা শুনে সে বলছে উনি যে কথা বলছে যৌক্তিক, উনি যে যৌক্তিক বলার পরে উনি পদত্যাগ করলো না। তার মানে কতটা এখানে লোভী মানুষ হিসেবে প্রমাণিত হলো। উনি বলছে নিজের মুখে যে ওনার কথা যৌক্তিক, তাহলে উনি পদত্যাগ করলো না কেন যদি যৌক্তিক হয়ে থাকে? তাহলে আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টায় আপনাদের ডাকে সাংবাদিকদের ডেকে বলে যে দেশের অবস্থা ভালো আছে। দেশের অবস্থা যদি ভালোই থাকে তাহলে আপনি রাত 3টায় রাখলেন কেন? 3টা তো সারা বিশ্বের মানুষ ঘুমায় যায়, যার যার দেশে রাতে 3টা বাজে। কোনো যুদ্ধ ছাড়া, কোনো বিশেষ টাইফুন কি বলে এইসব ছাড়া, হারিকেন জারি ছাড়া রাত 3টায় তো কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কাউকে ডাকতে পারে না। অন্ততপক্ষে সাংবাদিকদের তো নাই, প্রশ্নই আসে না। সাংবাদিক মানেই ওইখানে আগুন, স্বরাষ্ট্র মানেই ওইখানে আগুন। তাহলে এই যে রাত 3টায় ডাকে বললো যে আগের চেয়ে দেশের অবস্থা ভালো, তাহলে এটা কোন ধরনের উপদেষ্টা? এবং এই উপদেষ্টা তারপরেও বহাল তবিয়তে আছে, কিসের জন্য আছে? নিশ্চয়ই তাকে দিয়ে ডিপ স্টেট বলতে যাহা বোঝায় তাদের উপকার হচ্ছে।